না, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি, কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়, যে এই কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে, তাহলে জিতলো কারা সেটা জানেন সবাই, কারা জিতেছে। আমি আর সেটা বলছি না। এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে। একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে। আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি, অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ। এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার, আমাদের বোর্ড, মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি, তাদের যে সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের সরকার, মুখ্যমন্ত্রীর কথায় আমাদের দপ্তর, আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন। রিভিউ পিটিশনও আমরা করছি, সেটাও আমরা জানিয়েছি। তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি। বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। এমন কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে, তাহলে এমন কাজ এবং আপনাদের জন্যই এসএসসি লড়ছে, তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে, এটাও আপনারা খুব ভালো করে জানেন। তারপরেও আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোনো আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগ্যাল কনসালটেশন নিয়ে করব, আইনি পরামর্শ নিয়ে করব। তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা গিয়ে আপনাদের কাজ করুন, এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ। এইটা আমার প্রাথমিক বিবৃতি আপনাদের এবং আপনাদের মাধ্যমে যারা আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষক তাদের জন্য আমার বক্তব্য। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। এই পরিস্থিতি তৈরি হলো কেন? একটা বৈঠক ডাকা হলো, সেই বৈঠকে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, না দেখুন, বৈঠকটা যেটা হলো বৈঠকে যে আন্দোলন শুরু হয়ে গেল, বৈঠকটা আমি বলি, বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগ্যাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না। এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা, যাদের কথা যারা
যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে, এটা তাদেরই কথা। তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি, কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি। এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। এই বলছি যোগ্যের তালিকা প্রকাশ করতে পারলেন না কেন? আর যদি আইনি পরামর্শ অনুযায়ী না পারেন তাহলে যারা কারা বেতন পাবে, কারা স্কুলে যাবে, এগুলো নির্ধারণ হবে কি করে? সবকিছুই তো এর পুরো তালিকাটি আমরা কি বলেছি। প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য। এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। যোগ্য নয়, মানে টোটাল টিচার যাদের চাকরি যাচ্ছে হ্যাঁ। এর মধ্যে পুরো ভাগটা মানে 17,206 জন। 206 যে হ্যাঁ। সংখ্যাটা হ্যাঁ। দেওয়া আছে। হ্যাঁ, সেটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। হ্যাঁ, সেই কাজ আমাদের করতে দিন। তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। এই তালিকাটা প্রকাশ করা গেল না কেন? আইনি পরামর্শ পাইনি, আমি যে বললাম আপনাদের। মানে এটা কি করলে কোনো রিভিউ পিটিশনে অসুবিধা হয়ে যায়? মানে 17,602 জনের নাম আপনারা না, এটা তো আমি বলেছি, ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে। তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটা করা হচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। ওনাদের বক্তব্য, এক মিনিট, এই 17,206 এর মধ্যে কারা কারা আছেন সেটা ওনারা বুঝতে পারছেন না, ওনাদের বক্তব্য, সেই জন্য ওরা লিস্ট চাইছেন যে স্কুলে লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও, যাদের কথা আপনারা বলছেন, তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। একজন করে না বললে আমি বলতে পারবো না। ওরা একটা দাবি করছে যারা অযোগ্য তাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না কেন, যদি চিহ্নিত করা হয়? সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন, এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই, সুপ্রিম কোর্টই জানিয়েছেন। তা সেটা আছে, পাবলিক ডোমেনেই আছে। তা যেটা আমাদের এসএসসি করতে পারবে না, যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে, সরকারি স্তরে আমরা তো কাজটা করছি, তা সেটা আমাদের করতে দেওয়া হোক। বলছি কতগুলি যারা- ফেস কাউন্সিলিং বৈধ এবং কতগুলি ফেস কাউন্সিলিং বৈধ নয়, এটা নিয়ে একটা চাকরি এইটা নিয়ে দেখুন, এটা কোন থার্ড ফেজ, ফোর্থ ফেজ, এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না। এগুলো না, মানে এগুলোর কথা আমরা বলিনি, এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি, এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই। তাহলে যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না। বলছি কারা যেমন শিক্ষাকর্মী বা থার্ড ফেজ থেকে বাকি কাউন্সিলিং এ যারা আছেন, বা যোগ্য টিচার অযোগ্য টিচার, কারা স্কুলে যেতে পারবেন এবং কারা বেতন পাবেন, এই তালিকাটা যদি আপনি বলেন যোগ্যর মধ্যে কারা এর মধ্যে আছে। যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো, যে কারা স্কুলে যেতে পারবেন, সেখানে তাদের ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন, স্পেসিফিক্যালি নট টেইন্টেড। তো এটা সেই অনুযায়ী তো আমরা এগোচ্ছি। তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ পিটিশনের ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছেন। এটা আমার মনে হয় ঠিক নয়। যেখানে আমরা তাদের স্বার্থে মুখ্যমন্ত্রী সর্বতভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন, তখন এই সহযোগিতাগুলো আমার মনে হয় করা উচিত। গতকাল রাত থেকে আমরা দেখছি এসএসসি চেয়ারম্যান সহ প্রচুর মহিলা আধিকারিক তারা আটকে রয়েছেন
ভেতরে, এবং একটা ছবি দেখা গেছে খাবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে গতকাল রাত্রিবেলা কিছু বাধা পেতে হয়েছে, যারা ওনারা খাবার অর্ডার করেছিলেন সে খাবার বা জল ঢুকতে একটু সমস্যা হয়েছিল। আপনারা কিভাবে পর্ষদের দেখছেন? বিষয় না। না, এটা কেবলমাত্র এসএসসির ক্ষেত্রে না, পর্ষদের ক্ষেত্রেও একই জিনিস এখানে হয়েছে। হ্যাঁ, এই যে পর্ষদের ক্ষেত্রে অনেক মহিলা কর্মী এখানে ভেতরে আটকা পড়ে আছেন। পর্ষদের ক্ষেত্রে একটা বাড়তি জিনিস আছে, এখন মাধ্যমিকের কাজ চলছে রেজাল্টে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে। সেখানে এই কাজকে ভণ্ডুল করা বা পণ্ড করা এটা ঠিক নয়। এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে আছে। তো এখানে আমরা তাদের, এবং যেভাবে কালকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে, ওষুধ যেতে দেওয়া মানে নিয়ে যেতে দেওয়া হয়নি, খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি। তবে আজকে শুনলাম যে ওরা, আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে ওরা আজকে নমনীয় হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে ওদের কাছে দাবি রাখবো যে আপনারা আন্দোলন করুন, কিন্তু ওখানকার কোনো মানুষের বা কোনো আধিকারিকের যদি জীবন বিপন্ন হয়ে যায় সেটাও আপনাদের একই সঙ্গে মনে রাখা উচিত। সরকার কি কোনো কড়া মনোভাব নেবে? কারণ একেবারেই সরকার কোনো কড়া মনোভাব নেবে না। আমরা কি এতক্ষণ ধরে যে আছেন কোনো বলপ্রয়োগ করেছি? আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা একেবারেই কোনো কড়া মনোভাবের পক্ষে এখনো নই, এবং আমরা আলোচনাতেই বিশ্বাসী, আমরা আমাদের কাজে বিশ্বাসী। আমার মনে হয় যে ব্যাপারটা কোনো একটা হঠকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্বড হতে পারে, এটা বিলম্বিত হতে পারে, সেটা করা উচিত নয়। আপনি আজকে বললেন আজকে মুখ্যমন্ত্রী বলেছেন কে যোগ্য কে অযোগ্য আপনাদের দেখার বিষয় না। এটা সত্যি তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন। সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এবং তার ভিত্তিতে যখন গোটা দপ্তর কাজ করছে, কারুর আমরা, এবং যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, আমিও বলছি মুখ্যমন্ত্রীর কথার পুনরাবৃত্তি করে, যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই, তখন সেখানে এই আন্দোলনের যৌক্তিকতা কি আছে? 17,000-এর যে সংখ্যাটার কথা বলা হচ্ছে সেটা কি শুধুমাত্র শিক্ষক নাকি গ্রুপ সি? না, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো একটা পরিষ্কার সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে। আমরা রিভিউ পিটিশনে তাদের কথাটাও বিশেষভাবে বিবেচনা করে আমরা আনবো, কিন্তু সুপ্রিম কোর্ট এখন অব্দি শিক্ষকদের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি বলছিলেন আপনারা ডক্টর- পুলিশ দিয়ে ওদেরকে বোঝাচ্ছেন, এর আগে আপনারা আপনাদের সঙ্গে ওরা বৈঠক করেছে, সেক্ষেত্রে কি ওদেরকে আবারও বৈঠকে আসার কথা বলছেন? না, আমি তো আশাবাদী যে ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চান, কিন্তু এই আন্দোলন মানে এই সরকারই কাজ করবে। মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে, এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে, সরকার যাতে তাদের তালিকা করে দেবে, গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয়, তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে। আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন, এসএসসির চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না, তিনি যাতে কন্টেম্পট অফ কোর্ট হন। আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, তার কাজ করতে দেবেন না। এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে? আরেকটা কথা, ব্রাত্য, অযোগ্যদের টার্মিনেট করার কি কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন? আমরা জানি না, জানতে চাইছি। সেটা আমরা আবার বলছি তো, আমরা এটা আইনি প্রক্রিয়া স্তরে আছি। প্রত্যেকটা ধাপই খুব ফুটিয়ে দেখা হচ্ছে। আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে, আপনারা মনে রাখবেন। একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে, একই সঙ্গে যারা বঞ্চিত, যারা চাকরিহারা, তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি, এবং যে আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরপরাধ যেন শাস্তি না পায়, সেটার ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে। সেখানে এই আন্দোলন, আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা, তাদের মাধ্যমে মিটিং, আমি তো আবার বলছি আমি পরের ধাপে আবার তাদের সঙ্গে দরকারে বৈঠক করব, কিন্তু এই আন্দোলন থেকে তাদের এক্ষুনি প্রত্যাহার করা উচিত। কেননা একমাত্র এখন অবধি দেখা যাচ্ছে, তাদের অভিজ্ঞতা বলছে যে মুখ্যমন্ত্রী, সরকার এবং নতুন এসএসসি, নতুন আমাদের এই দপ্তর প্রবলভাবে তাদের পাশে দাঁড়িয়েছে। আপনি বলছিলেন ডাক্তারবাবু, লিস্ট বাইরে প্রকাশ না করা হলেও স্কুলের কাছে কি কোনো রকম বার্তা পৌঁছাবে যে সেই সিস্টেম আমাদের কাজ করতে দিন না। আমি তো এক কথা কেন বলাচ্ছেন বারবার? আমি তো বারবার বললাম, কাউকে কি টার্মিনেট লেটার দেওয়া হয়েছে? কারোর বেতন কি বন্ধ করা হয়েছে? হয়নি তো। হ্যাঁ, নতুন প্রশ্ন থাকলে করুন, পুরনো প্রশ্ন করবেন না। আপনি পরে এসছেন, আপনি কিন্তু জানেন না কি প্রশ্ন হচ্ছে। আপনি বলছেন হ্যাঁ। ওনারা বলছেন ওনারা আপনাদের সাথে সহযোগিতা করছে, আপনি যখন ডাকছেন ওনারা আসছেন, আপনারা 21 তারিখে একটা লিস্ট পাবলিশ হতে পারে সম্ভাবনা চলছিল, কিন্তু আপনি বলছেন যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজের কথা ওঠেনি, কারা তুললো? আর ওনারা বলছেন আপনাদের কারা তুললো আপনারা বলুন।
এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আমরা তো জানি না। না, ভেতর থেকে আমাকে দেখাতে হবে কে বলেছে, আমি তো জানি না, আমরা বলিনি। হ্যাঁ, আমার মনে হয় না, আমার মনে হয় লিগ্যাল ক্লারিফিকেশন যেটা কাজ চলছে তা না হলে আমরা এই বিষয়ে ওরা কে কি বলেছে আমি এটার কোনো সুপ্রিম কোর্টে তাদের ক্ষেত্রে কোনো গাইডলাইন নেই। লিস্ট প্রকাশ করতে আমাদের আইনি পরামর্শ তো আমাদের অসুবিধা ছিল না তো, আমি তা বলেছি, আমরা তো ইতিবাচক ছিলাম। আমাদের সর্বোচ্চ স্তরে আইনজীবীরা বলছেন এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে, তার সম্ভাবনা থাকছে। ওনারা বলছে আপনাদের সদিচ্ছা নেই। আমি তো মানে আমাদের করা মধ্যশিক্ষা পর্ষদের সেই দপ্তরের ক্লারিফিকেশনের ভিত্তিতে যে প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে গেছিল, আমাদের সদিচ্ছা না থাকলে আমরা কি ক্লারিফিকেশন করতাম? আমরা কি 31শে ডিসেম্বর অব্দি যে ব্রিদিং স্পেসটা পাওয়া গেল সেটা যদি আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে, তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো? আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অব্দি কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? হয়নি। তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে, পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে। মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি। আপনারা যখন মানবিকতার খাতিরে আপনারা ইতিমধ্যেই বৈঠক করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে আমরা এখনো মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এবং মুখ্যমন্ত্রী সর্বতভাবে ওদের পাশে আছেন। কিন্তু গতকাল রাত্রিবেলা আন্দোলন চলাকালীন অপোনেন্ট দলের কয়েকজনকে দেখা গেছিল, তারা বলছেন যে কিছু সমস্যা ক্রিয়েট করা। এবং আমার বক্তব্য হচ্ছে আন্দোলন করছেন চাকরিহারা, সেখানে অপোনেন্ট দল গিয়ে ওখানে কি করছেন ওরা? এই জায়গায় ওরা তো কারা, আমি তো আবার বললাম, অপোনেন্ট দলকে জিজ্ঞেস করুন যে যদি আমরা এই মামলায় হেরে থাকি তাহলে কি ওরা জিতলেন? মানে ওরা কি চাকরি খাওয়ার ক্ষেত্রে ওরা সফল হলেন? তাহলে যারা চাকরি খাওয়ার ক্ষেত্রে সফল হলেন তারা ওখানে আন্দোলনকারীদের মাঝে গিয়ে কোন ঘোলা জলে কোন মাছ ধরতে চাইছেন? শেষ। আপনি যে 17,206 যোগ্য তালিকা বললেন সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, যোগ্য শিক্ষকদের তালিকা? যোগ্য না, টোটাল শিক্ষক যাদের চাকরি টার্মিনেট হয়ে যাবে 11%, যেটা দেওয়া আছে MA অ্যাপ্লিকেশনের কথা স্যার উল্লেখ। এটা পরিষ্কার করে কথা বলুন, এই কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি হয় বলবেন না, নয় পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে কথা বলুন। এই 17,206টা কি? মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যে 11% টিচারদের চাকরি যাচ্ছে, এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক, নট 31শে ডিসেম্বর, নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার। উনি আধিকারিকের ভাষায় বলছেন। এটা তো সবাই তাহলে যোগ্য না। কে? এটা তো সবাই তাহলে যোগ্য না, সবাই যোগ্য। সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড, আর কারা টেন্টেড। তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন। সেই ডিরেকশন অনুযায়ী এখন অবধি কোনো শিক্ষককে, যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, অর্ডার পাঠিয়ে দিয়েছি, জয়েন করতে বলেছি, এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে। হ্যাঁ, সেই সংখ্যাটা কি 17,206? সে সংখ্যাটা কত? আরো বেশি? হ্যাঁ, এসএসসি লিস্ট, এই যে এখন এসএসসি একটা লিস্ট পাঠাবে, সেই লিস্টের সঙ্গে আমরা ট্যালি করবো। আমি বললাম তো এটা মানে প্রথম ধাপে হয়তো একটা লিস্ট তৈরি হয়েছে 17,000 সামথিং, তারপর আরো কেউ সেই লিস্ট আসতে পারে। যতক্ষণ না আসছে এটা এমন কোনো কথা আমাকে দিয়ে বলানোর চেষ্টা করানো উচিত নয় যেটা মানে সুপ্রিম কোর্টের কন্টেম্প্ট হতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা আমরা মানছি, এবং শিক্ষকদের এখন অব্দি কোনো কারোর একজনেরও বেতন বন্ধ হয়নি। তাহলে অনিশ্চয়তাটা কোথায়? কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায়, একটাই জায়গায় তারা কাজে যাচ্ছেন না। তারা কাজে গেলেই তো সমস্যা নেই। একটা প্রশ্ন রয়েছে, আজকে 22 তারিখ, এখনো বেতনের রিকুইজিশন যায়নি, সেক্ষেত্রে সকলের বেতন আজকে জমা রাখতে না না না, রিকুইজিশন কি অবস্থায় আছে? সেটা তো একদিনেই পাস হয়, হ্যাঁ, ওটা কোনো ব্যাপার নয়। যে
লিস্টটা এসএসসি থেকে এলে পরে ওরা এসএসসি লিস্ট আসছে, আমি বলছি তার আসার দুদিনের মধ্যে এটা পাস হবে, 7 দিনের মধ্যে, যত আমি 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 বলছি যত দ্রুত শীঘ্র এটা এই নোটিশ বেরিয়ে যাবে। কিন্তু প্রাপ্তবাবু একটা বিষয় আর কোনো উত্তর দেবো না, চলুন। আর কোনো প্রশ্ন আছে? প্রাপ্তবাবু চাকরি ছাড়া লাস্ট বলুন। হ্যাঁ, চাকরি দিতে থাকবে? আমার একটা প্রশ্ন ছিল যে যে তথ্য দিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কনভিন্স হলো না যোগ্য কারা, যোগ্য তালিকা কি, সুপ্রিম কোর্ট কনভিন্সড, হ্যাঁ? সুপ্রিম কোর্ট কনভিন্সড, সেই অনুযায়ী তালিকা দিয়েছেন, সেটা তারা জানিয়ে দিয়েছেন। আমরা সেই অনুযায়ী প্রত্যেককে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছি। কারুর মাইনে বন্ধ হয়নি, কারুর টার্মিনেশন হয়নি। তাহলে এই যে ওরা নিজেদের মতো করে একটা কাল্পনিক ধরে নিয়ে কিছু একটা ভাবছেন বা কেউ একটা কিছু বোঝাচ্ছে, এই যে 3rd ফেজ 4th ফেজ আপনারা প্রশ্ন করলেন, এ কথা তো আমরা বলিনি, সুপ্রিম কোর্টও বলেনি। তাহলে সমস্যা কোথায়? প্রার্থনা আমার একটা শেষ কোশ্চেন, মধ্যশিক্ষা পর্ষদ যে 11% শিক্ষকদের কথা বলছেন, তার মধ্যে যোগ্য কারা অযোগ্য কারা 17,200 মধ্যে, এটাই তো প্রশ্ন। মধ্যশিক্ষা পর্ষদ কোন 11% শিক্ষকের কথা বলছেন না। মধ্যশিক্ষক পর্ষদ যেটা বলেছেন তা এফিডেভিট করে পরিষ্কারভাবে জানিয়েছেন এবং সেটা পাবলিক ডোমেনে রয়েছে। কোনো নির্দিষ্ট পার্সেন্ট বা ইত্যাদি তারা বলছেন না। তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এরা সকলে এখন কাজে যেতে পারেন টিল 31 ডিসেম্বর। সেই সংখ্যাটা সেই সংখ্যাটা পাবলিক ডোমে এসএসসি এক্ষুনি জানাবে, আমরা জানিয়ে দেবো। সেটাই কি 17,206? তার থেকে বেশিও হতে পারে, সেটাই অঙ্ক, সেই ক্যালকুলেশনটাই চলছে। বলছি আন্দোলন তো উঠছে না, ওনারা বলছেন লাগাতার করবো। আন্দোলন- শিক্ষামন্ত্রী কোনো বার্তা থাকবে? মানে আপনি একবার যদিও বলেছেন, আমি তো একবার বললাম যে আপনাদের এই মুহূর্তে আমরা যাতে কন্টেম্প্ট অফ কোর্ট না হই, আপনাদের এমন কোনো আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয়। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, যেটা আমরা আপনাদের পক্ষে যাচ্ছি। আপনারা কেন এটা করে আপনারা এই ধরনের একটা হারাকিরি করছেন? আমার মনে হয় এইটা না করে সদিচ্ছায় আপনারা আমাদের সদিচ্ছায় সারা দিন, এবং আপনারা যদি বলেন পরের ধাপে আবার কোনো বৈঠক করতে হবে, আমরা করব। আমরা দু দফায় বৈঠক করেছি, 2 দফায় আমরা বৈঠক করেছি, তবে 3য় 4th দফাতে করতে রাজি আছি। কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা প্রত্যেকে যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর। সেই কাজটা আপনারা করতে দিন। আমি অনুগ্রহ করে বলছি, কোনো আন্দোলনের নামে এমন কোনো অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের কর্মচারীদের বা এসএসসির কর্মচারী বা এসএসসির আধিকারিকদের প্রায় জীবন বিপন্ন হতে পারে। আমি একটা জায়গা বুঝতে পারছি না যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যে চাল কাপড়কে আলাদা করা গেল না বলে এই সমস্ত বিড়ম্বনা। আবার সুপ্রিম কোর্টই তো আমাদের রিলিফ দিয়েছেন। হ্যাঁ, দিয়েছে, কিন্তু তার মানে তারা তাদের রায়কে সামান্য হলেও পুনর্বিবেচনা করেছেন। তাহলে সেখানে একটা আশার আলো আছে। সেই আশার আলোটা যাতে আরো উজ্জ্বলতর হয় সেই চেষ্টা আমরা চালাচ্ছি। স্যার তালিকাটা কি আজকে পাবলিক ডোমেনে প্রকাশ হবে? না 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 না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই। এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। যারা ভেতরে আটকে আছে 22 ঘন্টা হলো, কি করে বার করবেন? আমি সদিচ্ছার উপর ভরসা রাখবো এবং এসএসসি ওদের হয়েই যে কাজ করছে সেটা বুঝতে বলবো, এবং নিশ্চয়ই ওরা আমাদের আবেদনে সাড়া দেবেন।